কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে একটা টানটান উত্তেজনা এবং সেই উত্তেজনার ঢেউ আছড়ে পড়ছে নিউ ইয়র্কের আটলান্টিকেও। আটলান্টিকের আপনারা জানেন এই আটলান্টিকের কোল ঘেঁষে যে নিউ ইয়র্ক সিটি, সেখানে আগামী 22 তারিখ আসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে পুরো নিউ ইয়র্ক জুড়ে একটা টানটান উত্তেজনা এবং এই শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, আশেপাশের প্রত্যেকটা স্টেট থেকে যেখানে যত বাংলাদেশি রয়েছে, আওয়ামী লীগের কর্মী রয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে যেমন এখানে আসছেন, তেমনি অনেক মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, এমন অসংখ্য মানুষও এবার আসছে নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে প্রতিবাদ জানাতে। এটি খুবই বিস্ময়কর। সাধারণত রাজনৈতিক দলগুলো এই কর্মসূচিগুলি তারা পক্ষে বিপক্ষে পালন করে থাকে, কিন্তু একেবারে সাধারণ মানুষের মধ্য থেকে এই আবেগ, এই এই মানে পার্টিসিপেশন, এটি খুবই বিরল। এবং অনেকেই বলছেন, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকের কথা হয়েছে, তারা বলছেন যে যেভাবে করে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ভুলণ্ঠিত করা হচ্ছে, যেভাবে বাংলাদেশে মবের রাজত্ব তৈরি করা হয়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি চলছে, এটি প্রবাসীরা মেনে নিতে পারছে না। তাই তারা সমবেত হচ্ছে আটলান্টিকের তীরে নিউ ইয়র্কের সিটিতে, যেখান থেকে তারা জানাতে চায় প্রফেসর ইউনূসের প্রতি প্রতিবাদ। এবং ডক্টর ইউনূস, আপনারা এরই মধ্যে জেনে গেছেন, আমি নিজেও একটি আলোচনা করেছিলাম যে ডক্টর ইউনূস তিনি তার এই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য তিনি বিএনপির 2 জন এবং অন্য 2টি রাজনৈতিক দল, জামাতের 1 জন এবং এনসিপি থেকে 1 জন, মোট 3টি রাজনৈতিক দলের 4 জন নেতাকে নিয়ে এই সফরে আসছেন, যাতে করে বিব্রতকর পরিস্থিতি তিনি এড়াতে পারেন। কিন্তু তা কি সম্ভব? তা কি হবে? এই প্রশ্ন যেমন থাকছে, তেমনি আরেকটি বিষয় নিয়ে আজকে খুব তুমুল বিতর্ক দেখা দিয়েছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে মাহফুজ আলম উপদেষ্টা, তিনি মাত্র কদিন আগে নিউ ইয়র্কে এসেছিলেন এবং তাকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি রীতিমতো কোনো রকমে হামলা থেকে বেঁচে গেছেন বলা যেতে পারে। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই তীব্রভাবে তাকে ঘেরাও করেছিলেন। শেষ পর্যন্ত তিনি রক্ষা পেয়েছেন, কিন্তু এটি নিয়ে অনেক কিছু হয়েছে। মামলা হবে বলে অভিযোগ রয়েছে, কিন্তু মামলা আদৌ হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু অভিযোগ দাখিল করা হয়েছে। এনওয়াইপিডির কর্মকর্তারা তা হয়তো তদন্ত করছে, কিন্তু এরই মধ্যে গতকাল থেকে খবর উঠে গেছে যে ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এমনকি বাংলাদেশের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের যেই প্রেস মিনিস্টার রয়েছেন, তিনি পর্যন্ত দাবি করেছেন যে কয়েকজনকে আটক করা হয়েছে। অবশ্য আওয়ামী লীগ অস্বীকার করছে, তারা বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আসলে কি? এর বাইরে আপনারা জানেন যে বাংলাদেশ সীমান্তে 2 আমেরিকান মহড়া, আবার ওদিকে ভারতীয়দের মহড়া নিয়ে পুরো টান টান একটা উত্তেজনা। অনেকেই বলছে যে ভারতীয় বাহিনী মিয়ানমারে প্রবেশ করেছে, যেহেতু বাংলাদেশে আমেরিকান সেনারা প্রবেশ করেছে। একটা টান টান উত্তেজনা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ডাহা গুজব, এই মুহূর্তে অনেক কিছুই মানে সত্য বোধগম্য করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপর আমরা চেষ্টা করব আজকে সত্যের কাছাকাছি অন্তত পৌঁছানোর খবরগুলোকেই সেগুলো জানান। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান, এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মিনহাজউদ্দিন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি জানতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে যে আপনাদের নেতাকর্মীরা আটক হয়েছে নাকি মাহফুজ আলমকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ঘটনায়? ধন্যবাদ আপনাকে, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলি, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাঙালি জাতি, কেন যে বঙ্গবন্ধু তার জীবনের সব কিছু দিয়ে এই দেশটিকে স্বাধীন করে দিয়ে গেছেন, এটা দুর্ভাগ্য। তাকে লক্ষ্য করে এই অবৈধ সরকার প্রধান ডক্টর ইউনূসের যে প্রশাসন, তারা যে কত ধরনের মিথ্যাচার করছে, আপনি যে কথাটি বললেন তার একটা জ্বলন্ত প্রভাব। আমি দেখলাম তারা প্রেস রিলিজ দিয়েছে, এই প্রেস মিনিস্টার নাকি মর্তুজা সাহেব, উনি বলেছেন একাধিক নেতাদের, আওয়ামী লীগের হামলাকারীদের হত্যা করা। আমরা হামলাকারী ছিলাম না সেখানে।
এই দেশ একটা আইনের দেশ। আমরা যখন ছিলাম উনি তখন অবরুদ্ধ অবস্থায় ছিলেন কনসাল জেনারেলের অফিসে। ওনার ওস্তাদ, ওনার শিক্ষক, ওনার গুরু, ওনার নিয়োগদাতা মাহফুজকে নিয়ে কঠিন সময় পাস করেছেন 24 তারিখে সেই 6টি ঘন্টা কনসাল জেনারেলের অফিসে। আমরা সেখানে গিয়েছি আমাদের অ্যাঙ্গার জানানোর জন্য। আমি যাওয়ার আগে পুলিশ ডিপার্টমেন্টে গেছি, পুলিশের কাছে আমি একটি কথাই বলেছি, যে লোকটি এখানে আসে আজকে একটা মত বিনিময় সভার আয়োজন করেছে কনসাল জেনারেল, এই লোকটি হলো বাংলাদেশের তথাকথিত ছাত্রদের নিয়ে যে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শত শত মানুষকে হত্যা করার যে মিটাকুলাস ডিজাইনের সে মাস্টার প্ল্যান, সে মিটাকুলাস ডিজাইনের মাধ্যমে তোমাদের মতো পুলিশ ৩,৫০০ পুলিশকে হত্যাকারী এই ব্যক্তিটি, সেই ব্যক্তি এটা সভা হবে, সেখানে আমাদের অ্যাঙ্গার জানাতে এসেছি, আমি তোমাদের সহযোগিতা কামনা করছি। পুলিশ ডিপার্টমেন্ট আমাকে বলেছে, ইউ ডু what you want but don't hit anybody, don't call us, we are with you। পুলিশ, তুমি পুলিশের কথা বলছো, উই আর উইথ ইউ। এবং একই কথা আমি গত পরশু দিনও বিভিন্ন পুলিশ প্রিসেন্টে আমি মেসেজটা দিয়েছি। আমরা 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে লোকটি এখানে এসে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার প্রধান, সে সত্যিকারী অর্থে বাংলাদেশ সারা বিশ্বে একটি দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নেই, সেই অবৈধ সরকারের প্রধান উনি জাতিসংঘে আসারও তার যোগ্যতা নাই, কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়ে উঠেছে। তাকে আমরা আমাদের অ্যাঙ্গার, আমাদের রূপ, আমাদের যে ভয়ঙ্কর রূপটা আমরা তাকে দেখাবো এদেশের আইনের মধ্যে দিয়ে। আমি আবারও বলছি, এই খবর মিথ্যা খবর, এই খবর দিয়ে এই মর্তুজা সাহেব তার চাকরি ঠিক রাখতে চাচ্ছেন, এই খবর দিয়ে মোজাম্মেল হক সাহেব, কনসাল জেনারেল সাহেব তার চাকরির রক্ষা করতে চাচ্ছেন। কারণ ওই দিনের যে ঘটনাটা ঘটেছিল সেটা এই মর্তুজা সাহেব, এই মোজাম্মেল হক সাহেব তার ওই ভদ্র মহিলাকে নিচে নামিয়ে দিয়ে আমাদের লোকের উপর আক্রমণ করা চালিয়েছিল, বঙ্গবন্ধুর ব্যাপারে কটূক্তি করতেছিল। আপনি বিশ্বাস করেন, বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আমার সামনে কেউ কোনো কথা বলে তাকে তো আমি আনচ্যালেঞ্জ হিসেবে ছেড়ে দিতে পারি না। এই দেশের আইনে তাকে আমরা অবশ্যই প্রতিহত করবো, যেমনটি করব ডক্টর ইউনূস যখন থেকে এই বাংলা এই যুক্তরাষ্ট্রের মাটিতে পদার্পণ করবে এবং তার দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আমরা তাকে অবরুদ্ধ করে রাখবো এই দেশের আইনের আওতায়। জি, বুঝতে পেরেছি। গোলাম মুর্তজা গতকাল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তার নামে মিথ্যাচার করা হচ্ছে। তিনি বলছেন যে তিনি নাকি বলেছেন যে তিনি নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেছেন, এরকম একটি হয়েছে, এবং কেউ কেউ বলছেন একটি মামলা হয়েছিল। এটি গোলাম মুর্তজা তার ফেসবুকে লিখেছেন, কিন্তু তিনি সেখানে কিন্তু কোথাও লেখেননি যে কেউ গ্রেফতার হয়েছে। পরবর্তীতে তিনি একটা প্রেস রিলিজ দিয়েছেন। রাহাত মিনাজ আমাকে বলতে পারেন নাকি সরকারের থেকে এই স্ববিরোধিতা কেমন করে তিনি করেন? আমি ছোট্ট করে বলি, আমি হচ্ছি সাংবাদিকতার শিক্ষক। আমি আপনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমি একটা ছোট্ট বিষয়ে মতামত দেওয়ার জন্য এখানে এসেছি। আসলে সরকারের নানা দিকে কে কি করছেন, কার কি অবস্থান, সেটা আমার পক্ষে জানা খুব একটা সম্ভবপর নয়। তবুও আপনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমি একজন শিক্ষক হিসেবে কয়েকটা কথা আমি বলা প্রয়োজন মনে করি আর কি। হ্যাঁ, দেখেন, আমি যেটা খুব সহজ করে মনে করি, এটা যে সরকার প্রধানই হোক না কেন আর কি, হ্যাঁ, এটা সকল ক্ষেত্রেই এই যে জাতিসংঘে আপনার যখন কোনো বাঙালি বা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান যান, হ্যাঁ, সেটা আপনি কেউ বৈধ মনে করেন, কেউ অবৈধ মনে করেন, হ্যাঁ, কেউ নির্বাচিত মনে করেন, কেউ অনির্বাচিত মনে করেন, নানা ধরনের আপনার ট্যাগ আছে। কিন্তু এই ধরনের একটা সফরকে কেন্দ্র করে ধরেন জাতিসংঘের সামনে ক্রমাগত যে হাঙ্গামাটা তৈরি হয়, মানে ধারাবাহিকভাবে এর আগেও হয়ে আসছে, এখন তো সিচুয়েশন আরো অন্যরকম, হ্যাঁ, এই যে বিষয়গুলো ঘটে, এটা কি আমাদের সভ্যতার জন্য ভালো কিছু? দুনিয়াতে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে কি এই ধরনের কোনো কিছু তৈরি হয়? এটা আমি জানি না, কিন্তু আমি বলি হয় জাতিসংঘ। আমি যদি ভুল বলেন নাকি ডক্টর সিদ্দিক, আপনি আমার চেয়ে আরো বেশি দিন যান সেখানে, আপনি বলতে পারবেন। মানে বেশি, বিশেষ করে আমাদের দেশগুলোতে, আমাদের মতো মনে করেন এশিয়ান দেশে কিংবা আফ্রিকান দেশগুলোতে, এখানে বিভিন্ন মানুষজন তাদের দাবি দাওয়া নিয়ে তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে জাতিসংঘের যে হেডকোয়ার্টার তার চারপাশে সমবেত হয়। প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা
জায়গা থাকে এবং তারা আগে থেকে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হয়, তাই কিনা ডক্টর সিদ্দিকুর রহমান? অবশ্যই আমার মনে হয় আমাদের তরুণ শিক্ষক উনি হয়তো অনেকটা জানেন না। এটা একটা সবার আবেগ, সবার দাবি প্রকাশের একটা মুক্ত স্থান এটা। যেমন বাংলাদেশের সেই প্রেস যে প্রেসের ওটা কি বলে ওখানে যে সবাই মিলে মিটিং করতেছে প্রেস ক্লাবের সামনে, তেমনি এটা একটা তীর্থস্থান। যারা যদি আজকে গাজার কথা বলি, গাজা প্রতিদিন মানুষ হত্যা করতেছে, আপনি জানেন এখন নিউ ইউনিয়নের সামনে লোকে লোকারণ্য। আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না, মানে আমি জানার জন্যই বলছি আর কি। হ্যাঁ, আমরা তো ওই দিন আমি আপনাকে করতেছি না, আপনার জানার জন্য বলছি। এটা কিন্তু আমি এই দেশে প্রায় 50 বছর হলে আছি এবং সরকারে থাকতো আমি ওখানে যেতাম, যখন সরকারের বিরুদ্ধে তখনও যেতাম। এটা আমাদের এখানে এটা কালচার বলতে পারে। এবং এখানে কিন্তু খুব একটা অঘটন কোনোদিন এখানে দাঁড়িয়ে কথা বলা, সরকার বিরুদ্ধে কথা বলা, এটা চিন্তাও করতে পারবেন না। বিভিন্ন দেশের আমাদের কি আর অত্যাচার হয়, বিভিন্ন দেশের মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই সরকারগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ এখানে হয়, এটা অসাধারণ। এবং এত সুন্দরভাবে অনেকে ধর্মীয় নামাজ পড়তেছে, অনেকে তাদের নিজের ধর্মের মধ্য দিয়ে যে একটা কালচার, সেটা দিয়ে তাদের অ্যাঙ্গার, তাদের দাবি তারা এটা একটা ভালো জায়গা, এটা একটা আসল জায়গা। যে মেসেজটা প্রায় 200টা দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে আছেন, তারা কিন্তু দেখে যান কতটুকু তারা নিয়ে যাবেন, কতটুকু। কিন্তু আমরা যারা, যেমন আজকে আমাদের যে অবস্থাটা হচ্ছে, আমরা কিন্তু এরকম আমি যেটা বলি ভয়ঙ্কর রূপ আমরা আগে নিই। কেন নিয়েছি জানেন? ভয়ঙ্কর রূপটা গ্রহণ করেছি ডক্টর ইউনূস কয়েকদিন আগে তথাকথিত ঐক্য কমিশন যেটা করেছে। কিসের ঐক্য রে ভাই? বাংলাদেশে ৭১-এর পরে বাংলাদেশ স্বাধীনতার নিচে কিসের ঐক্য উনি করতে চাচ্ছেন? সেই সবাই উনি কি কথা বলেছেন? আমি প্রফেসর মানুষ, আমিও শিক্ষকতা করেছি আপনার মতো কোন তরুণ বয়সে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সহকারী অধ্যাপক ছিলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ছিল, সেই শিক্ষক সমিতি আমি আপনার মতো বয়সে আমি সাধারণ সম্পাদক ছিলাম 3 বছর। আমি বলি যে কথাটা ডক্টর ইউনূস তার ভাষণে বলেছে, জানে কি বলেছে? আপনি শিক্ষক মানে আমরা বুঝতে পারবো না তার অর্থটা উনি বলেছেন ওনার কাছে আলাউদ্দিনের প্রদীপ এসেছে, সে আলাউদ্দিনের প্রদীপ ঘষা দিয়ে উনি দৈত্য বের করছেন এবং দৈত্যরা আলাউদ্দিন যেভাবে করেছেন, যে দৈত্যকে উনি যা বলতেন, তুমি অমুককে মেরে ফেলে দেবে, তুমি ওই দেশে ওইটুকু আমাকে দখল করতে, ওই দৈত্য দিত। ওনার দৈত্য হলো আমাদের ছাত্র সমাজ। উনি বলেছেন এই ছাত্র সমাজের এই দৈত্য দিয়ে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে, নতুন বাংলাদেশ উনি শুরু করবেন, নতুন বাংলাদেশের প্রবর্তন করবেন। এবং সেখানে উনি কি করবেন? গত বছরে এখানে যে কথাটা আমাদের একদম সাংবাদিক ভাইয়ের সামনে উনি বলে গেছেন, পুরানো কথা বাদ দেন, ৭১-এর কথা বাদ দেন, স্বাধীনতা আপনার নতুন দেখেন না আপনি কিছু রিসেট বাচন দিয়ে আমরা পুশ করে ওটাকে শেষ করে দিয়েছি। তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় উনি ৭১-এ বিশ্বাস করে না, বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না, পতাকায় বিশ্বাস করে না, উনি জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে। ওনার বিশ্বাস সেই ৭১-এর আগে যারা বাংলাদেশ চায়নি তাদের বিশ্বাসী হয়ে উনি এখানে আমি একটি যোগ করি, ওখানে এসে যেটা আপনি যোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের ভয়ঙ্কর রূপটা দেখাবো। সেই ভয়ঙ্কর রূপটা সে দেখার জন্য এখন অংশীদার হিসাবে জামাত, বিএনপি, এনসিপি, আমি দেখলাম কিছুক্ষণ আগে প্রেস রিলিজ দেখলাম, সরকারি ভাবে বলা হয়েছে তারা যাচ্ছে সরকারের অংশীদার হিসেবে ওই 3টি দল। আমি তো আপনার এই সুযোগ করে দিয়ে দিয়েছেন, আমি তাদের বলবেন ভাই ডক্টর ইউনূসের দিন শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূস আর বাংলাদেশে বেশি দিন তার জোরপূর্বক অবৈধভাবে আর থাকতে পারবে কেন? বিএনপির মতো দল তোমরা তার সাথে অংশীদার হয়ে এখানে আছো, তোমরা একটু বিবেচনা করে দেখো ভাই। এখানে কিন্তু আবার বাংলাদেশের প্রবাসীরা তাদের ভয়ঙ্কর রূপটা ডক্টর ইউনূসকে দেখিয়ে দিবে। ডক্টর ইউনূসকে 22 তারিখ থেকে ততদিন থাকবে এখানে, এ দেশের আইনের আওতায় তাকে আমরা অবরুদ্ধ করে রাখবো ইনশাল্লাহ। জি, এমনিতে রাহাত মিনাজ, আপনার কাছে কি মনে হয় যে এরকমটি কি আগে কখনো ঘটেছে? যে মানে ধরেন এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকার, আমার ঠিক মনে পড়ছে না কোন তত্ত্বাবধায়ক সরকার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন কিনা। হ্যাঁ, ১/১১ সরকারের তো জয়েন করার কথা, তো যোগ দিয়েছে। হ্যাঁ, ফখরুদ্দিন সাহেব যোগ দিয়েছিলেন ওখানে। আমরা ওই সময় উনি যেখানে গেছেন, আমরা তখন বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আমরা তার বিক্ষোভ করেছি। জি জি, তো কিন্তু এরকম মানে অন্য রাজনৈতিক দলকে সফর সঙ্গী করার নজির কি আছে নাকি বাংলাদেশে?
আমি এখানে একটা যোগ করি, ওইভাবে নাই। 2018 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে আমাদের যা 14 দল ছিল সেই 14 দলের নেতা কর্মীদের উনি নিয়ে এনেছিলেন, এবং আমি সেখানে সেই সম্বর্ধনা সভায় আমি ঘোষণা দিয়েছিলাম আজ থেকে আগামী 18 নির্বাচন যে হবে, আজকে আমি এখানে সেই 18 নির্বাচনে প্রচার কার্য শুরু করলাম এই বলে যে আজকে এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, এখানে জাতীয় দলের নেতৃবৃন্দ রয়েছেন, 14 দলের ইনু ভাই ছিল, তারপরে ডক্টর ব্যারিস্টার কি জাতীয় পার্টি উনি ছিলেন, তারপরে মেনন ভাই ছিলেন, এরা সবাই ছিলেন। আমি সেখানে আসেনি তারা, কিন্তু সরকারি সত্যিকার তারা ওই সময় সরকারেরও অংশীদার ছিল, তারা অনেকে মন্ত্রী ছিল, অনেকে এমপি ছিলেন, এভাবে এসেছিলেন। কিন্তু এখন যে ভেবে এসেছে আসতেছে, এটা নেভার হ্যাপেন। জি, তারা তো সরকারেরই অংশ ছিলেন, তারা 14 দল জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন। রাহাত মিনাজ, এটা কি রকম ঘটনা দেখছেন? মানে কি এটা কি ইতিবাচক দেখছেন, নাকি অনেকে বলছে এটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমাকে একটু বলতে দেবেন। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি আপনি আমাকে আমার একটা মতামত শোনার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি একটা শোতে এসেছি, খুবই চমৎকার, আমিও খুব আনন্দ বোধ করছি। তবে একটা বিষয়, যেহেতু আমি পলিটিক্যাল পার্সন নই, পলিটিক্যাল কোনো বিষয়ে আমার মতামত নেই, বক্তব্যও নেই, আমার বিরুদ্ধ বক্তব্যও নেই, আমি খুব সামান্য শিক্ষক মানুষ। আমি এই প্রেক্ষাপটে আমার একটা অবজারভেশন আমি আপনাকে বলতে চাই। প্রথমত দেখেন, আমি একজন খুব সামান্য মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের যে সরকার প্রধানই আপনার জাতিসংঘে যাক, তাকে নিয়ে একটা যুদ্ধংদেহী পরিবেশ, মারামারি, হাঙ্গামা, কাটাকাটির পরিবেশ এটা তৈরি হোক, আমার এটা ভালো লাগে না। আমার কাছে এই সংস্কৃতিটাকে খুবই বাজে মনে হয়। আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির বিরুদ্ধে, বা আমরা যেটা সহনশীল সভ্য জাতি তার এগেনস্টে যায় তেমন একটা বিষয়। এটা যে সরকারের সময় যখনই হোক না কেন। আর আমি আসলে এটাও জানি না, আমি তো কখনো নিউ ইয়র্ক যাইনি, আমার কখনো যাওয়ার সুযোগ হয়নি, জাতিসংঘ থেকে কখনোই যাওয়ার সুযোগ হয়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ধরেন বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী আপনার কেমন লাগে? আমাকে শেষ করতে দেন আর কি। হ্যাঁ, আমি দেখি সেখানে মারামারিও হয় বিভিন্ন পক্ষের মধ্যে। হ্যাঁ, আমি একজন খুব সামান্য নাগরিক হিসেবে, আমি একজন খুব সামান্য শিক্ষক হিসেবে এই বিষয়টা আমাকে লজ্জা দেয়। হ্যাঁ, এটা যে পক্ষেরই হোক, যেই হোক, যে ঘটনাতেই হোক, এটা এখনকার সময় হোক, আগের প্রধানমন্ত্রী হোক, তার আগের প্রধানমন্ত্রী হোক, যখনই হোক না কেন, এটা একজন বাংলাদেশী হিসেবে আমাকে আনন্দ দেয় না, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে দুটো কথা বলি। আমি আসলে কাউকেই বিরোধিতা করছি না বা কাউকে আক্রমণ করছি, ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, তো ধরেন বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান এখনো যাচ্ছেন, হ্যাঁ, তো তাকে ঘিরে যুদ্ধংদেহী পরিবেশ বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। এটা যে যার মতো আন্দোলন করতেই পারে, যে যার মতো প্রতিরোধ করতেই পারে। হ্যাঁ, কিন্তু আমার কাছে ধরেন ওই যে অতিরিক্ত উত্তেজনা, একটা হাঙ্গামা, একটা কিছু, হ্যাঁ, সেটা আমার দেশের জন্য, আমার দেশের ভাবমূর্তির জন্য, আমার দেশের মানুষের জন্য এটা ভালো কিছু হবে বলে আমি মনে করি না। ধরেন যে যেমন প্রতিবাদী করুক, কেউ ঠেকাক, দুই পক্ষ মারামারি করুক, হ্যাঁ, আপনার নিশ্চয়ই, আমার যে সহ আলোচক আছেন তার নিশ্চয়ই অনেক ধরনের যুক্তি আছে, তার নিশ্চয়ই অনেক ধরনের অ্যাঙ্গার আছে, নানা ধরনের বিষয় থাকতে পারে, আমার সবার প্রতি শ্রদ্ধা। হ্যাঁ, কিন্তু তাই বলে ধরেন এমন একটা সিচুয়েশন তৈরি করা যার জন্য ধরেন বাংলাদেশ আবার হেডলাইন নিউ ইয়র্কের শহরে, এটা যে কোনো সময়ের জন্য, আমি শুধু এখনকার সময় বলছি না, সেটাকে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় এই সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। জি জি, ডক্টর সিদ্দিকুর রহমান। না, উনি প্রফেসর মানুষ, আমিও শিক্ষকতা করেছি, উনি ওনার দৃষ্টিকোণ থেকে ওনার ওপিনিয়ন দিয়েছেন, খুবই ভালো। সেটাই ওনার শিক্ষক হিসেবে এটাই দিবেন। কিন্তু সাথে সাথে একটু বিবেচনা করতে বলছি, এই দেশটি 54 বছর স্বাধীনতা, এই দেশটির একটা ইতিহাস রয়েছে। আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতো বেঁধে দেবেন, আপনি প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের পিটাবেন, আপনার সরকার, আপনি যে ব্যক্তিটি আসতেছেন তার সরকারের সময়, যেখানে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে, এটা কি আপনাকে কোনো সময় কষ্ট দেয় না? কষ্ট দেয় কি তাকে? আপনাকে দেখছেন যে এই যে কয়েকদিন আগে একটা লোককে দিনের বেলায় পাথর মেরে হত্যা করা হলো, উনি কি কোনো কথা বলেছেন? কোন কথা বলেন নাই। একটা মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে যে করা হলো, ওনার মুখ থেকে, উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, যেভাবেই হোক, বৈধভাবে অবৈধভাবেই হোক, উনি ওনার মুখ থেকে কোনো, এটা কি আপনার মনে কি একটু নাড়া দিয়েছে কি? আপনি যেটা বললেন, আপনার বলার অধিকার আছে যে আমরা এখানে যেটা করছি এটা দেশের ভাবমূর্তি বিনষ্ট করে না, নেভার। সারা পৃথিবীটা ফ্রি ওয়ার্ল্ড। আপনি দেখেন
এটা সামান্য ব্যাপার আমাদের ওখানে। গাজায় এখন হয়তো এই মুহূর্তে হয়তো 2 বা 5 জনের জীবন চলে যাচ্ছে, সে নিয়ে কি আমরা কথা বলবো না? সে নিয়ে কি আমরা উত্তেজিত হব না? সে নিয়ে কি আমরা কি করতে পারছি? এই তথাকথিত মানবাধিকারের কথা বলে, তথাকথিত হিউম্যান রাইটস এর কথা বলে আজকে আমরা কি অন্যায় করছি সে গাজার, সে প্যালেস্টাইনের প্রতি, আমরা কিন্তু সেখানে কিছু পৌঁছতে পারছি না। কারণ পারি না, কারণ জানেন এই আমেরিকার যে একটা শক্তিশালী অবস্থান, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। এই যে ওনার বক্তৃতায় উনি বলেছেন আজকে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার আমাদের অ্যাওয়্যার করে দিয়েছে। সেন্ট মার্টিন কিন্তু আমাদের চলে যাচ্ছে, সেন্ট মার্টিনকে না দিলে আমাকে সরকার থেকে উৎখাত করা হবে, উনি সংসদে কথা বলেছেন। আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে দেখুন অলরেডি আপনার তো বাংলাদেশের প্রফেসর ভাই আমেরিকার বিমান ওখানে যা কি করছে, কি ট্রেনিং দিচ্ছে ভাই। এর জন্য তো বাংলাদেশ 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন আমাদের ইজ্জত দেয়নি, তাদের সম্মান দেয় নাই। এটা কি আপনারা যা প্রফেসর মানুষ আছেন, আমি আপনাদের কাছে বিনত আহ্বান জানাবো, আপনারা সত্য কথা বলুন, ইতিহাসকে মনে রাখুন, 71কে ভুলে যেন না, 30 লক্ষ শহীদের সে রক্তমাখা বাংলাদেশকে ভুলে যাবেন না, যেতে দেন না আপনারা। আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। জি, এই প্রশ্নের উত্তর আমি রাহাত মিনার কাছে চাই, রাহাত মিনা নিশ্চয়ই দিবে। কিন্তু অনেকেই জানতে চাচ্ছে, অসংখ্য মানুষ প্রশ্ন করছে যে নিউ ইয়র্কে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়েছে কিনা। ডক্টর সিদ্দিকুর রহমান। অবশ্যই না, গ্রেপ্তার হলে আমাকে 1 নম্বর আসামি করে যেটা করা হয়েছে, আমাকে পুলিশে কোনো কল করেনি, আমি গ্রেপ্তারে আমি হই নাই। আমার নেতা কর্মী আমি সর্বক্ষণ লক্ষ্য রাখছি, এটা একটা মিথ্যাচার, এই প্রশাসনের একটা মিথ্যাচার চালিয়ে এই উনি যে 22 তারিখে আসতেছেন, সেখানে যাতে সে যে আমাদের ভয়ঙ্কর রূপটা দেখার জন্য অপেক্ষা করছে, সেটাকে প্রশমিত করার জন্য তারা একটা অপচেষ্টা চালিয়েছে। কিন্তু আমাদের অবস্থান সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। উনি এখনো যদি উনি একজন নোবেল লরিয়েট, আমাদের গর্বের ব্যক্তিত্ব, ওনার উচিত, ওনার সে গ্রামীণ ব্যাংকে উনি যা 64,000 কোটি টাকা মাফ করে নিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বাংলাদেশটাকে গ্রামীণ বাংলাদেশে পরিণত করেছেন, তার প্রতিষ্ঠানটাকে সব গ্রামীণ ব্যাংকের সেই এনজিও নিয়ে যে দেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে ওনাকে অব্যাহতি হওয়া উচিত। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের জনগণের 17 কোটি মানুষের স্বার্থে 71-এ যা আত্মহত্যা, তাদের দিকে তাকিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীতে আপনি সম্মানিত, আর আপনি এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। আপনি নেপালের কয়েকদিন আগে নেপালে যে ঘটনা ঘটেছে, একইভাবে আপনাও পরিবর্তন করে এসেছে, তাকে অনুসরণ করে বাংলাদেশে মানুষকে আপনি শান্তি দেন, আপনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করেন। আপনার যে মব কালচার শুরু করে বড় 1 বছর আমার গ্রামে আমার যারা দলীয় নেতা কর্মী, তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য আপনি ধ্বংসের উপরে, সর্বোপরি আমাদের আত্মার কথা, আমাদের আদর্শের সে বাড়ি 35 নম্বর বাড়ি আপনি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনার এই ব্যাপারে আপনার একটু কি মন কাঁদে না যে লোকটির নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আপনি যে প্রধান দায়িত্ব পালন করছেন, যেভাবেই হোক না কেন, সে যে বাড়ির থেকে বাংলাদেশের ঘোষণা হয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অধ্যাপক সাহেব, প্রফেসর সাহেব, আপনাদের কি একটু মন কাঁদে না? আপনাদের কি একটু বিবেকে বাঁধে না যে এই কাজগুলো যে এই ব্যক্তিটি করেছেন? আমার তো মনে হয় আপনাদের দাবি হওয়া উচিত, ডক্টর ইউনূস, ইউ হ্যাভ নো রাইট টু অ্যাটেন্ড দ্য ওয়ার্ল্ড বডি, যেটা সারা পৃথিবীতে শান্তির কথা বলবে, শান্তি প্রতিষ্ঠাতে কাজে করে, আপনি এই অশান্তি সৃষ্টি করে আপনি ওখানে যেতে পারেন না। এবং আবারও বলছি, আমাদের কেউ গ্রেফতার হয়নি, তারপরে আমরা কোনো ক্রিমিনাল অ্যাক্ট সেখানে করি নাই, আমরা কোনো এদেশের আইনের বাইরে কোনো একটি ঘটনা আমরা ঘটাই নাই, এবং আগামীতেও আমরা এদেশের ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা এদেশের আইন অক্ষরে অক্ষরে পালন করে আমাদের অ্যাঙ্গারি বলেন, আমাদের ভয়ঙ্কর রূপের কথা বলেন, আমরা সেটা বহিঃপ্রকাশ করবো। গোলাম মুর্তজা তাহলে মিথ্যাচার করছেন কেন? তারপর কাজে মিথ্যাচার করা। আপনি জানেন বাংলাদেশে যখন আমাদের সরকার ছিল, সে তো 3 রাত, তার তো অনেক অভ্যাসও আছে, আমি সেই সমস্ত ব্যক্তিগত ব্যাপার বলবো না, ওই সমস্ত যখন ব্যবহার করে কথা বলে, তখন তো সবকিছু বলা তার পক্ষে সম্ভব।
হ্যাঁ, 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 হ্যাঁ। এই যেই যেই রাহাত মিনাজ, আপনি নিশ্চয়ই বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখেছেন। আমাকে অনেকে ফোন করে কনফার্ম করতে চেয়েছে যে কেউ আটক হয়েছে কিনা। আমি এরকম কোনো খবর পাইনি। আমি এনওআইপিডি তেও যোগাযোগ করেছিলাম। এরকম কোনো আমি খবর আবারও বলছি, বাংলাদেশের জনগণের জন্য কথা বলছি, যারা এদের সব মিথ্যাচার। ডক্টর ইউনূস সাহেব, আমি যেটা বলি খুনি ফেসিস্ট ডক্টর ইউনূস একটু ভণ্ড বলি, কারণ আমি ভণ্ড কথা এই জন্য বলছি, উনি ৩৫০০ পুলিশ হত্যাকারী এবং যারা পুলিশ হত্যা করে তাদের এনএমটি দিতে করে বিচার করা যাবে না, সেই লোকটি নিউ ইয়র্কে আসছেন। আপনার জানেন মাসখানেক আগে একজন পুলিশ অফিসার, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার এখানে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার বাড়িতে যে উনি সমবেদন জানাতে চাচ্ছেন। দেখেন কি হিপোক্রেটিক বিহেভিয়ার তার। মোজাম্মেল হক সাহেব, সে তার বাড়িতে যায়, তার সাথে কথা বলার জন্য ব্যবস্থা। আমি বলেছি সেখানে যাওয়ার তার কোনো অধিকার নাই। রক্ত মাথা পুলিশ মারা রক্ত মাখা হাত নিয়ে ডক্টর ইউনূসকে আমরা ওই বাড়িতে যেতে দেব না। জি, জি, রাহাত মিনাজ, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতেও নাকি এই খবরটি প্রচারিত হচ্ছে যে নিউ ইয়র্কে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আটক হয়েছে এবং কারো কিন্তু নাম দেয়নি তারা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সেটি, এবং সিদ্দিক ভাইয়ের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিবেন আপনি। না, আমি আসলে না, সিদ্দিক সাহেব উনি ওনার পলিটিক্যাল অবস্থান থেকে উনি যা বলছেন, এটা ওনার নিশ্চয়ই হয়তো ওনার তথ্য-উপাত্ত আছে, ওনার রাগ আছে, ক্ষোভ আছে, বা ওনার পলিটিক্যাল অবস্থান আছে। তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, কিন্তু আমি আসলে তার সাথে তর্ক করতে তো আপনার শুনতে আসিনি। আমি জাস্ট না না, আমাকে কোনো তর্ক নাই। আমার দুটো কথা বলার জন্য আমি এসেছি, এবং আমি আবার বলছি, আমি তো পলিটিশিয়ান নই, হ্যাঁ? আমি খুব সামান্য একজন শিক্ষক। তো আপনি এই তাত্ত্বিক বিষয়টি জায়গা নিয়ে থেকেই বলুন যে এই যে না, আপনি আমি সাংবাদিকতার আসলে শিক্ষক, আপনি তো সাংবাদিকতার শিক্ষক, এটি কোন কোন না, নৈতিকতায় পড়ে যে আপনি কোথাও কোনো কনফার্ম না করে, কোনো সূত্র উল্লেখ না করে বলে দিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে? না, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই সফরকে নিয়ে বর্তমানে অনেক সংবাদ প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, আলোচনা হচ্ছে। সেদিন আপনার যিনি ভদ্রলোক, যিনি আপনার পররাষ্ট্র সচিব, যিনি পররাষ্ট্র অ্যাডভাইজার যিনি, তিনিও কথা বলেছেন, হ্যাঁ? কিন্তু একটা জিনিস ধরেন, আমি 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 জানি না যে এটা আমার কথা বলাতে কোনো কিছু যায় আসে কিনা। সেটা হচ্ছে ধরেন, আ আমাদের আমাদের দেশের উপদেষ্টা, যিনি এখন বর্তমানে সাংবিধানিক প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। ধরেন তাকে নিয়ে আমেরিকার মতো একটা দেশে জাতিসংঘের কার্যালয়ের সামনে একটা ধরেন চরম হাঙ্গামা ঘটানোর মতো পরিস্থিতি, বা একটা টানটান উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি, এটা একটা নাগরিক হিসেবে আমাকে স্বস্তি দেয় না। এর পক্ষে বিপক্ষে যেই কারণ থাক না কেন, এর পক্ষে বিপক্ষে যেটাই ঘটুক না কেন, এটা কোনোভাবেই আমাকে স্বস্তি দেয় না। এটা অন্য কাউকে দিতেও পারে, অন্য কেউ এটাকে অংশগ্রহণও করতে পারে, প্রতিবাদও করতে পারে, সেটা তাদের বিষয়। কিন্তু আমি একজন কোনটার কথা বলছেন? আমি বলছি যে একটা যুদ্ধ পরিস্থিতি, যে তাকে ধরেন এই যে ও না, 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 আপনি আমাকে বলুন না, সেটা তো আপনি যে ভালো লাগে না সেটা তো আপনি বলেছেন। মানে ডক্টর সিদ্দিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে দুদিন পর পর আজকেও একটু আগে আমি ভিডিও দেখেছি, একজনকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আজকে আজকে গত বছর আপনি জানেন অনেক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। এখন প্রতিদিনই কাউকে না কাউকে কোথাও না কোথাও পিটিয়ে হত্যা করা হচ্ছে। অভিযোগ উঠছে যে বুড়িগঙ্গায় যে পরিমাণ লাশ পাওয়া গেছে বা যে পরিমাণ লাশ দেখা যাচ্ছে, এটি মানে ৭১-এর পরে এরকম দেখা যায়নি। তো এগুলি কেমন লাগে আপনার? না, আপনাকে আমি দুটো কথা খুব সহজ করে বলি। হ্যাঁ, দেখেন, আমি আবারও বলছি, আই এম নট এ পলিটিক্যাল আমি পারসন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এগুলো কেমন লাগছে দেশের ভিতরে থেকে? আমি জানি আপনার কথা বলাটা খুব বিব্রতকর। তবু দেশের মধ্যে এই ঘটনাগুলো আপনার কেমন লাগছে? না, আমি একটা খুব সোর্স ধরে কথা বলি। হ্যাঁ, যেমন ধরেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো নয়, সেটা নানা ধরনের প্যারামিটারে সবাই ব্যাপারটা ওয়াকিবহাল। হ্যাঁ? ইভেন ধরেন, আমি যতদূর নাম মেনশন করে নাই বলি, যে একটা দূতাবাস থেকেও আপনার বিশেষ পুলিশ বাহিনীর কথা বলা হয়েছে সিকিউরিটির জন্য, সেটা মনে হয় গভর্নমেন্ট থেকে না করেছে। তো এই দেশের যে সিকিউরিটি অবস্থা বর্তমানে নানা ক্ষেত্রে আপনার সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এবং নানা ক্ষেত্রে ধরেন মানুষের সিকিউরিটি মিনিমাইজ হয়ে গেছে, সেটাও অস্বীকার করার উপায় নেই। তো এইরকম পরিস্থিতি চলছে, কিন্তু আমরা তো একটা ভালোর দিকে যেতে চাই, হ্যাঁ? ভালোর দিকে যেতে চাই, পরিবর্তনের দিকে চাই, একটা ট্রানজিশনের দিকে যেতে চাই। ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই ক্ষেত্রে আপনার সবাই যদি আপনার যথাযথ আচরণ না করে, সবাই যদি ধরেন হাঙ্গামাটাই বাঁধাতে থাকে, হ্যাঁ? আমি কাউকে দোষারোপ করছি না, আমি স্যার আপনাকেও দোষারোপ করছি না, হ্যাঁ? এবং তাহলে আসলে আমরা যাবোটা কোন দিকে আরকি, হ্যাঁ? আমাদের তো একটা জায়গায় ইতিবাচকভাবে পৌঁছাতে হবে। একটা জায়গায় তো পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন ধরেন,
একটা একটা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি পছন্দ হচ্ছে না, আমি কি আরো উল্টা হাঙ্গামা করব? আমি কি আরো আপনার ব্যাপারটাকে আপনার ঘোলাটে করার চেষ্টা করব, নাকি আমি চেষ্টা করব গঠনমূলক ভাবে সুন্দর করে কোনো কিছু গড়া? আমি আপনাকে খুব সহজ একটা কথা বলি, এটা ধরেন পলিটিক্যাল সায়েন্সে খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্সে একটা কথা খুব সহজ করে বলা যায়, সেটা হচ্ছে আপনার যে হচ্ছে ১০-১৫ জন মিলে কোনো কিছু ভাঙা, কোনো কিছু ভাঙচুর করা, কোনো কিছু ধ্বংস করা খুব সহজ। কিন্তু বিপরীতে সেটা কিন্তু গড়াটা কিন্তু খুব কঠিন। গড়াটা কিন্তু খুব সহজ নয়। আর ধরেন আমাদের মতো সমাজ, যে সমাজে আপনার নানা ধরনের অভাব আছে, নানা ধরনের আপনার সমস্যা আছে, নানা ধরনের আপনার টানাপোড়েন আছে, নানা ধরনের বিভক্তি আছে। সেখানে কিন্তু একজোট হয়ে কোনো কিছু করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা কিন্তু খুব সহজ কাজ নয়। হ্যাঁ? সো আমি আসলে ইতিবাচকতার পক্ষে। আমার কাছে মনে হয় আমরা যদি সমাজটাকে ভালো করে পরিবর্তন করতে পারি, আমরা যদি ভালোভাবে আপনার একটা ইনক্লুসিভ ইলেকশন এর মাধ্যমে যদি আমরা ট্রানজিশন এ যেতে পারি, সেগুলো খুব ভালো বিষয়। রাইট। কিন্তু সেরকম ইনক্লুসিভনেস কি দেখছেন? তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগকে মিছিল সমাবেশ করতে দিচ্ছে না, তাই না? সেই ইনক্লুসিভনেস আপনার যেই প্রত্যাশিত যেই একটা গঠনমূলক কার্যক্রম, সেটির কি সুযোগ বাংলাদেশে আছে এখন? দেখেন এই প্রশ্নের উত্তরে সোজা উত্তর দেওয়া খুব কঠিন। হ্যাঁ? এর পেছনে ভালো মন্দ অনেক বিষয় আছে। হয়তো অনেক কথা বলতে হবে। অনেক কথা বলতে গেলে আপনার স্যার এখানে লোকে বলছে আপনার চাকরি থাকবে না। লোকে বলছে আপনার চাকরি থাকবে না। না, আমি তা বলছি না আপনাকে। আমি অত দূরে যেতে চাই না। কিন্তু আমি সহজ করে আপনাকে বলতে চাই, দেখেন, আমি একজন খুব সামান্য মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের আপনার ডেমোক্রেটিক যে প্রসেস সেটা শুরু হওয়া দরকার। এই ডেমোক্রেটিক প্রসেসে সবাইকে আপনার সহনশীলভাবে আচরণ করে জি। একটা যথাযথভাবে ইলেকশন হওয়া দরকার। এখন এটার মধ্যে নানা ধরনের তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, দর কষাকষি হতে পারে, হ্যাঁ? রাজনীতিবিদরা, রাজনৈতিক দলরা নানা কিছু করতে পারে, হ্যাঁ? সেটা তাদের বিষয়, তারা করতে পারেন। যেহেতু আমি পলিটিশিয়ান নই, সেহেতু সেই সকল বিষয়ে তর্কে জড়ানো, কোনো কিছু বলা, সেটা আসলে আমার কাজ নয়। না, বুঝতে পেরেছি। তা তো অবশ্যই নয়। ঠিকই ডক্টর বলেছেন। সিদ্দিকুর রহমান, জি। না, উনি ঠিকই বলেছেন। প্রফেসর হিসেবে আমিও শিক্ষকতা করেছি। অনেক কথা বলার থাকলেও অনেক কথা সত্য কথাও বলা যায় না। তার কারণ উনি তো শিক্ষক মানুষ। উনি সবাইকে সমানভাবে দেখেন। আমিও যখন শিক্ষক ছিলেন ওনার মতো, আমি তখন সেটা দেখার চেষ্টা করেছি। এখন হয়তো যেহেতু একটা দলকে আমি রিপ্রেজেন্ট করি, আমার কথাবার্তায় দলের পক্ষে, দলের সাইডেই যাবে, সেটা অস্বাভাবিক কিছু না। সেটা যে সবাইকে গ্রহণ করতে হবে তাও ঠিক না। তবে আপনি আজকে যে আলোচনার মূল উদ্দেশ্য আপনি যেটা বলেছেন, ইউনুস নিউ ইয়র্কের সফরে গিয়ে উত্তেজনা। আমি উত্তেজনা বলবো না, এটাকে উত্তেজনা না বলে আমরা বলতে পারি যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রবাসীরা আমরা কি দেখতে চাচ্ছি সে নিয়ে আমরা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে। তবে আমরা এট দি এন্ড অফ দি ডে, দিন শেষে আমরা চাই বাংলাদেশের জনগণের মঙ্গল হোক। উনি আসে বাংলাদেশের সত্য কথাগুলো বলুন। উনি আসে বাংলাদেশের জনগণ 5ই আগস্টের আগে অন্তত যে অবস্থা ছিল সে অবস্থা উনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কিনা সেটা নিয়ে উনি কথা বলুন বিশ্ব দরবারে। উনি বলতে পারেন, উনি 8ই আগস্টে যখন 24 সালে উনি ক্ষমতা গ্রহণ করলেন এবং ওনার বক্তব্য, আমি তো যেহেতু আমি এই লেখাপড়া করি, আমার এখন পিএইচডি বলেন আবার রিসার্চ বলেন, ওনাকে নিয়ে উনি কিন্তু সেখানে একটা সুন্দর কথা বলেছিলেন। যেভাবেই হোক দেশে একটা ঘটনা ঘটে গেছে, একটা সরকারের পতন ঘটেছে, উনি দায়িত্ব নিয়ে কিন্তু একটা কথা বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ আমরা একটি পরিবার। কিন্তু উনি সে একটি পরিবারের অভিভাবক হতে পারেন নাই। উনি বসে যে কাজটি করলেন, উনি একজন দণ্ডিত ব্যক্তি তার দণ্ড কোর্টের ছাড়া উদ্যাসের মাধ্যমে মাফ করে নিলেন, উনি নির্দোষ হয়ে গেলেন। উনি গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ট্যাক্স উনি মাফ করে দিলেন এবং আগামী 5 বছর উনি সেই ব্যাংকের কোনো টাকা পয়সা, কোনো ট্যাক্স দিতে হবে না। উনি নিজের পরিবারের লোকজনকে উপদেষ্টা বানিয়ে নিলেন। উনি ওয়ার্ল্ড ব্যাংকের যারা সেক্রেটারি লেভেলের লোক ছিল তাদেরকে উনি উপদেষ্টা বানিয়ে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের একটা সরকার উনি প্রতিষ্ঠা করেছেন গত 13 মাসে। এবং গত 13 মাসে যেসব ভাবে ভাই আজকে হিন্দু, মন্দ, খ্রিস্টান, শিশু,
মহিলা কেউ কিন্তু রেহাই পায়নি। উনি 2 চোখ বন্ধ করে রাখছেন নাকি? কেন উনি একটু দেখছেন না? কেন উনি দেখছেন না বাংলাদেশে কি করতেছে? আপনি সুন্দর একটা কথা বলেছেন। এই সমস্যার সমাধান যে ঘটনাটা ঘটেছে, আমি বলব না যে আমার সরকারের সময় আমরা সব ঠিক করেছি। আমাদের ভুল ত্রুটি হয়েছে। আমার দল ৭৬ বছর পুরানা দল। এই দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আমি বলব না আমরা সবই ঠিক করেছি। কিন্তু জি, আপনি সাথে একটা কথা যেটা বলেছেন, এখন এটা একটা সমাধান। আমার নেত্রী বলেছেন, আসুন যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা আমাদের সে দায় দায়িত্ব যারা করেছে সেটা আমরা বিচার করবো। যাতে হত্যা করা হয়েছে মিটাকুলাস ডিজাইনের আওতায় যারা হত্যা যারা জীবন হারিয়েছে, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আজকে আহত অবস্থায় হসপিটালে কান্দাকাটি কষ্ট করছে, তাদের প্রতি সমাধান জানিয়ে আমি বলি আপনার কথায় একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত। আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশে কোনোদিন ইনক্লুসিভ ইলেকশন চিন্তাও করা যায় না। তাই বলি সবকিছু বলে রাজনীতিতে কোনো শেষ কথা নেই। নেপালে যে ঘটনাটি ঘটেছেন, একজন মহিলা উনি কিন্তু আগামী 5ই মার্চে একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচনে জয় হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর। উনি কিন্তু এখানে এসে ওনার জি, আসলে ডক্টর তাহলে সিদ্দিকুর রহমান, আমরা তাহলে কিন্তু আপনি যেটা যুদ্ধান্তের কথা বলতেছেন হবে না, এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। উনি প্রবাসীদের কাছ থেকে ফুলের মালা নিয়ে বাংলাদেশে ফিরে যেতে পারবেন। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, অনেকেই এখানে মন্তব্য করছেন যে আপনারা কি কি কর্মসূচি দিয়েছেন এবং ধরেন গত 1 বছরে যে পরিমাণ নাশকতা হয়েছে, এটা কোনো ভিডিও আপনারা এখানে স্ট্রিমিং করছেন কিনা, এলইডি তে দেখাবেন কিনা, আর কি কি কর্মসূচি আপনাদের রয়েছে? এখানে অবশ্যই রয়েছে, এলইডি থাকবে, আমাদের নিজস্ব মানে চিত্র প্রদর্শনী থাকবে, গানের মাধ্যমে নাটকের মাধ্যমে আমরা ওখানে সেটা প্রদর্শিত করব। এবং 1 পাতা 2 পাতা গত 13 মাসে কত লোক হত্যাযজ্ঞের শিকার হয়েছে, কত পুলিশ মারা গেছে, কত ছাত্র মারা গেছে, কত মহিলা মারা গেছে, কত হিন্দু সম্প্রদায়ের বাড়ি পোড়া হয়েছে। এবং আমি একজন ছোট মানুষ, আমার বাড়িও কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমার কি অপরাধ আমি নিজেও বুঝি না। এবং সে বাড়িটা আমার নিজের না, আমার বাবার বাড়ি। আমি নিজের কোনো বাড়িঘর নাই। আপনাদের হয়তো সবাই বাংলাদেশে যে ছাদ আছে, আমার কিন্তু সে ছাদও নাই। আমি সেই ধরনের রাজনীতি করি। আমি এর বলবো আমাদের এখানে কর্মকাণ্ড যেটা, আমরা সবকিছু বলবো না, রাজনীতিতে কিছু কনফিডেন্সিয়াল জিনিস থাকে। তবে আমরা যাই করি না কেন, আমাদের এই আন্দোলনটা হবে, আমাদের এই সমাবেশটা হবে শান্তিপূর্ণ, দেশে আমরা বাস করি শান্তিপূর্ণ পরিবেশে সেটা হবে। এমন কোনো ঘটনা ঘটবে না যেটা বিশ্বের কাছে আমরা সমাদৃত হব না। আমরা সেই শান্তির ভেতর দিয়েই আমরা আমাদের কথাগুলো তুলে ধরবো। এবং ডক্টর ইউনূস সাহেব গত 11 মাসে যে দেশে যে মব কালচারের মধ্য দিয়ে কত মানুষের কত মারকে জীবন ভীষণ দিয়েছে, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেভাবে ঘটনাগুলি ঘটিয়েছেন, এর নজির সারা পৃথিবীতে কোথাও নাই। তারপরও কথা থেকে যায়, রাজনীতিতে শেষ কথা নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি এখনো বাংলাদেশকে যেভাবে হোক রিপ্রেজেন্ট করছেন, আসুন বিশ্বের দরবারে আপনি কথা দিয়ে যান যে বাংলাদেশে আপনি শান্তিতে নোবেল লরিয়েট, আপনি এসে শান্তি প্রতিষ্ঠা করবেন। সেটা ওনার কাছে আমাদের আশা। সেটা যদি না করে, তাহলে উনি কিন্তু আমাদের একটা, যে কথাটা আমি ঘোষণা দিয়েছি, আমাদের আর একটা রূপ রয়েছে, সেটা একটা ভয়ঙ্কর রূপ, সেটা বাংলাদেশ 100 কোটি মানুষের ভয়ঙ্কর রূপ। উনি এখানেও দেখবেন, বাংলাদেশে গিয়েও দেখবেন। জি, রাহাত মিনাজ, আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একদম লিমিটেড হয়ে গেছে। কিন্তু এর মধ্যে একটা বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। মূলত এইটি নিয়ে আপনার সঙ্গে আজকে কথা বলার কথা ছিল আমার, যে বর্তমান সাম্প্রতিক পরিস্থিতি। আপনি জানেন যে বাংলাদেশে আমেরিকা মহড়া দিচ্ছে, একটা নিয়মতান্ত্রিক মহড়া তারা যদিও বলছে। এদিকে মিয়ানমার ও ভারত মহাসাগরে ভারতের পাল্টা মহড়া চলছে। এই হিসাব নিকাশগুলো কি, যদি একটু বলতেন? না, আসলে আমি 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 সংবাদপত্রে যতটুকু যা কিছু পড়ি, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে এক্স্যাক্টলি ওপরের লেভেলে একদমই কি হচ্ছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। একদম সহজ কথা। কিন্তু সংবাদপত্রে যা পড়ি, যা জানি, একটা মহড়া হচ্ছে। কিন্তু আমি আবার এটাও জানি, বা এর আগে আমি নিজেও ছবি দেখেছি, যে এই ধরনের ধরেন পেকম অর্থাৎ প্যাসিফিক কমান্ডের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যে হচ্ছে আপনার যে মহড়াগুলো হয়, যে প্রশিক্ষণগুলো হয়, এটা কিন্তু এবার যেটা হচ্ছে এটা একেবারে নতুন কিছু নয়। এটা কিন্তু প্রতি বছরই হয়। সো এটা এটা আমি যত জানি আগে গত বছরও ঘটেছে, তার আগেও ঘটেছে, হ্যাঁ? কিন্তু এবারে এর কোনো বিশেষত্ব আছে কিনা, বা ধরেন এর নতুন কোনো প্ল্যান আছে কিনা, নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, সেটা তো আমার পক্ষে বলা সম্ভবপর নয়। সেটা হয়তো যারা সমর বিশেষজ্ঞ তারা বলতে পারবে। তবে আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে, আমি খুব একদম স্বাভাবিকভাবে আমি সোশ্যাল মিডিয়া আমি কিছু পর্যবেক্ষণ করে, আমার কিছু ডিসইনফরমেশন এর কিছু গবেষণার কাজ আছে। তো সেটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যে আসলে এই ঘটনার প্রবাহ নিয়ে মনে হয় খুব অতি পরিমাণে আপনার
মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়াচ্ছে। যদিও আমি শিওর নই যে এক্স্যাক্টলি কি ঘটছে আর কি। কারণ আমার পক্ষে বা আমার ধারণা কারোর পক্ষেই ধরেন হাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, সেনাবাহিনীর অধীনে যে ট্রেনিংটা হচ্ছে, সেই ট্রেনিং এর ডিটেলস কারোর পক্ষেই জানা সম্ভবপর নয়। কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত সারা দেশে যা মনে হয়, এটা নিয়ে অনেক ধরনের আপনার তথ্য ছড়াচ্ছে। সেটা আসলে অনেকের মধ্যে হয়তো বিভ্রান্তি সৃষ্টি করছে, অনেকে হয়তো ভিন্নভাবে প্রভাবিত হচ্ছেন। খুব সম্ভবত যদি এটা নিয়ে যদি আরেকটু ডিটেল যদি আপনার একটু প্রকাশ্যে যদি কোনো কিছু জানানো হতো, সেটা হয়তো ভালো হতে পারত। আর এটা তো ধরেন বললাম দিস ইজ না, এটা আমার এখতিয়ার নয়। কে জানাতো? কে জানাবে? কে কার কাছে আশা করেন? না, এটা আইএসপি, এটা ধরেন এটা বাংলাদেশ আইএসপি এর হতে পারতো, তারপর আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে পারতো। যেহেতু একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে, এবং সেটা আপনি জানেন যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনি তো সিদ্ধান্ত নিয়েই নিচ্ছেন যে এটি ডিসইনফরমেশন। আমরা এটাও দেখেছি যে 5ই আগস্টের আগে পরে মিসইনফরমেশন ডিসইনফরমেশনের নামে না, আমাকে একটু জাস্ট একটু অ্যাড করতে দেন। হ্যাঁ, তো দেখেন, আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে আমি ধরেন নানা ক্ষেত্রে নানা ধরনের তথ্যপাত্র থাকে, সেটাকে নিয়ে আমি আপনার ক্রিটিসাইজ করতে চাই না, কিন্তু ধরেন প্রকৃতপক্ষেই ভারতীয় কিছু গণমাধ্যমে ধরেন এই এক্সারসাইজটা নিয়ে যেভাবে আপনার যে প্রেক্ষাপটে আপনার টকশো হচ্ছে, যে প্রেক্ষাপটে আপনার তথ্যপাত্র শেয়ার করা হচ্ছে, আমার কাছে মানে সাদা দৃষ্টিতে আমার কাছে মনে হয় এর মধ্যে ডিসইনফরমেশন এলিমেন্টস বেশি। এটা আমার অবজারভেশন, সেটা আপনি স্বীকার করতেও পারেন, নাও করতে পারেন, ইটস চয়েস টু ইউ। তো আমার কাছে মনে হয় এটা যদি কোথাও থেকে যদি আরো ধরেন ডিটেইল করে জানানো হতো। রাহাত মিনাজ, ধরেন আমারও মনে হয় যে মানে